আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহান আলম, সহকারী শিক্ষক, খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাস 10ম শ্রেণীর ভূগোল। যে অধ্যায় থেকে পড়ানো হবে এটা অধ্যায় 8 অর্থাৎ 8ম অধ্যায়, যেখানে আছে মানব বসতি। এখানে মানব বসতি সম্পর্কে আসলে আমরা আলোচনা করব যে মানব বসতি কাকে বলে, সেটা আগে আসলে আমাদের জানতে হবে। তারপরে মানব বসতির উপর, এই অধ্যায়ের উপর আর যা যা বিষয় আছে সেটা আমরা পরে জেনে নেব। এখন মানব বসতি কাকে বলে? কোন একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এইটাই প্রথম অবস্থা। আর পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হল বসতি স্থাপন। এখন এই পদক্ষেপ, তাহলে অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। আমরা যদি বসতি স্থাপন না করতে পারি তাহলে আমরা সমাজে চলতে পারবো না, বা একজনের সাথে আরেকজনের যোগাযোগ রক্ষা করতে পারবো না। আর এই মানুষ প্রাকৃতিক এই যে বসতি স্থাপনটা আসলে কেন গড়ে তোলে মানুষ? বসতি স্থাপন গড়ে তোলার কারণ একটাই, যে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে আসলে বসতি স্থাপনটা গড়ে তোলে একজন মানুষ। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ভিন্নতার কারণে, অর্থাৎ আমরা আবহাওয়া বলি, জলবায়ু বলি, এর কারণেই বসতিটাও বিভিন্ন রকম ভাবে গড়ে ওঠে। যেমন আমরা বলতে পারি মেরু অঞ্চলের মানুষের কথা, অর্থাৎ মেরু দেশীয় মানুষের কথা, যেখানে এক ধরনের মানুষ বাস করে যাদেরকে এস্কিমো বলা হয়। এই এস্কিমোরা বাস করে যেখানে মেরু অঞ্চলে, সেখানে প্রচন্ড তুষারপাত হয়, মানে সবসময় বরফে আচ্ছাদিত থাকে, ঢাকা থাকে। এই এস্কিমোরা বরফের ঘর তৈরি করে সেখানে থাকে। পক্ষান্তরে কিন্তু আমাদের দেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষগুলো গ্রামীণ বসতিতে দোচালা, চৌচালা বা বিল্ডিং জাতীয়, টিন শেড বিল্ডিং জাতীয় বা এরকম বিল্ডিং জাতীয় ঘর বসবাস করি বা দেখতে পাওয়া যায়। আর বিশ্বের বিভিন্ন শহরে এখন বসতিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে সুউচ্চ অট্টালিকা তৈরি করছে। এই জ্ঞান হলো আসলে মানব বসতি কি বা বসতি কাকে বলে সেই সম্পর্কে কিছুটা বলা হলো বা ব্যাখ্যা করা হলো। এখন এই অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো, অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলো আসলে আগে তোমরা জেনে নাও। বসতি স্থাপনের নিয়ামক সমূহ ব্যাখ্যা করতে পারবো। আসলে মানুষ বসতি স্থাপনের নিয়ামক, আসলে মানুষ যে বসতি স্থাপন করে বা বসতি গড়ে তোলে কি কি কারণে, সে কারণগুলো আমরা জানতে পারবো, কোথায় করে। 2, গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা করতে পারবো। গ্রামীণ যে মানুষগুলো বসবাস করে আর শহরে যে মানুষগুলো বসবাস করে তাদের আসলে ধরনগুলো কিরকম সেটা সম্পর্কে আসলে আমরা জানতে পারবো। 3, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস বর্ণনা করতে পারে। আসলে গ্রামীণ বসতির ধরন কিরকম, কয় প্রকার, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। 4, নগরায়ন কি তা বলতে পারবো এবং নগরায়নের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবো। 5, নগরায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, যে নগরায়নের আসলে নগরায়নের ফলে আমরা কি কি সুবিধা পাইছি বা তার প্রভাবে আমরা কি কি মানে অসুবিধা পেয়েছি বা সুবিধা থেকে বঞ্চিত হয়েছি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। আবার অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা ব্যাখ্যা করতে পারবো। অপরিকল্পিতভাবে কোনো নগর যদি গড়ে ওঠে
সেই নগরের সেই নগরে কি কি সমস্যা হয় সেই সমস্যা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে নিজ এলাকার বসতির ধরন ও বিন্যাস ব্যাখ্যা করতে পারবো। আমরা যে যেখানে বাস করি, যে এলাকায় বাস করি, নিজ নিজ এলাকায়, স্ব এলাকায়, সেই এলাকার বসতির ধরন কিরকম বা বিন্যাস কিরকম, সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর নিজের চারপাশের প্রকৃতি ও পরিবেশের যত্নের ব্যাপারে সচেতন ও তৎপর থাকতে পারবো। তাহলে এই অধ্যায় যখন আমরা শেষ করব তখন এতগুলো বিষয় আসলে আমরা জানতে পারবো। কিন্তু যেহেতু এটা আসলে কেবল শুরু করা হলো যে বসতি কাকে বলে, এখন বসতি কাকে বলে বা বসতি কি এবং কোন অঞ্চলের মানুষের বসতি কি রকম, সেটা যেহেতু আমরা আসলে কিছুটা হলো জানতে পারলাম। এখন আমরা আসলে যে বিষয়টা জানবো সেটা হলো বসতি স্থাপনের নিয়ামক। এই নিয়ামকগুলো কি? বসতি স্থাপনের নিয়ামক, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফ্যাক্টর অফ সেটেলমেন্ট, এটা হলো বসতি স্থাপনের নিয়ামক, বাংলায় বসতি স্থাপন নিয়ামক বলা হয় আর কি। এবং বসতি স্থাপনের নিয়ামকগুলোর মধ্যে যেগুলো পড়ে, যেমন ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ, যোগাযোগ। আর ভূপ্রকৃতি, যে কোনো জায়গাতে আসলে যখন জনবসতি গড়ে উঠবে, গোড়াটার পিছনে ভূপ্রকৃতি আসলে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ আসলে সহজেই করা যায়। এই যে কৃষিকাজ সহজে করা যায় বা কৃষি কাজ করে সেই একজন কৃষক যখন কৃষি কাজ করবে, কাজ করার পরে ওখান থেকে যা উৎপাদিত হবে সহজে যেন সংগ্রহ করতে পারে, মানে যেটাকে আমরা বলতে পারি সমতল ভূমিতে আসলে কৃষিকাজ করে আর কি, কৃষিকাজ সহজে করা যায়। কিন্তু পাহাড় এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা তেমন সম্ভব নয়। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকট জনবসতি তৈরি হয়। যাতায়াতের সুবিধার জন্য মানে কৃষি জমির নিকটে জনবসতি তৈরি হয়। কেন তৈরি হয় যাতায়াতের সুবিধার জন্য? এই কারণেই যে একজন কৃষক বা একজন মানুষ যখন কৃষি কাজ করবে, কৃষি জমিতে যে সকল ফসল উৎপাদিত হবে, ফসলগুলো যেন অতি সহজে বহনযোগ্য হয় বা অতি সহজে নিয়ে আসা যায় বা কাজ করা যায়। কিন্তু পাহাড়ি অঞ্চলে সেরকম কিন্তু আসলে সম্ভব না বললে, একবারই সম্ভব না বললে আসলে ভুল বলা হবে। পাহাড়ি অঞ্চলেও কৃষি কাজ করা হয়, কিন্তু আসলে অতি সহজে না, একটু কষ্ট হয়। যেমন আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও কৃষিকাজ করা হয়, কিন্তু আসলে খুব কম। কিন্তু সেখানে কৃষিকাজ করে আর সেখানেও জনবসতি গড়ে উঠছে, কিন্তু খুবই কম, সমতল ভূমির চেয়ে আসলে একটু কম। এই জন্য ভূপ্রকৃতি আসলে জনবসতির জন্য বিশেষ প্রভাব বিস্তার করে। আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো পানীয় জলের সহজলভ্যতা। জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো পানি, অর্থাৎ বিশুদ্ধ পানি, বা যেটাকে আমরা বলি পানীয় জল, যা পান করা হয় আর কি। এখন পানীয় জল বলতে হয়তো তোমরা আসলে পানীয় জল আবার কি? পানীয় জল মানে কি? মানে পান করা হয়, যেটা মানে ড্রিঙ্ক, ইংরেজি যাকে বলা হয় আসলে ড্রিঙ্ক, অর্থাৎ পান করা। তো বিশুদ্ধ পানীয় জলের সহজলভ্যতা থাকতে হবে, যে যেখানে আসলে সহজেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে এবং সেটা একজন মানুষ অতি সহজেই গ্রহণ করতে পারবে বা আনতে পারবে বা ব্যবহার করতে পারবে, এরকম জায়গাতেই মানুষ তার বসতি গড়ে তোলে। এখন তো আসলে পানীয় জলের আসলে কোনো সমস্যা নাই, বিশুদ্ধ পানীয় জলের প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল আছে, আবার মেশিনের সাহায্যেও পানি উঠায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আগে কিন্তু আসলে পুরো প্রাচীনকালে কিন্তু এরকম ছিল না। প্রাচীনকালের মানুষগুলা যখনই জনবসতি গড়ে তোলার চিন্তা ভাবনা করছে, তখন তারা দেখতো যে কোথায় আসলে আমি বিশুদ্ধ জল পাবো, সেটা নদী হোক
বা কোনো পুকুর হোক, ঠিক এইরকম জায়গাতেই তারা আসলে বসতিটা গড়ে তুলত। এখনকার চিত্র আসলে আর তখনকার চিত্র একটু ভিন্ন, কারণ তখন এত কিছু ছিল না, এত উন্নত ছিল না, যার কারণে তখনকার মানুষগুলো নদী কাছ নিকটে বা কোনো জলাশয়ের নিকটে যেখানে দেখা যেত যে পরিষ্কার বা বিশুদ্ধ জল পাওয়া যেত, ঠিক সেখানেই জনবসতি গড়ে তুলত। কিন্তু মরুময় ও উপমরুময় অঞ্চলে ঝর্ণা বা প্রাকৃতিক কূপের চারিদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করত। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলা হয়। এরপরের পয়েন্ট হলো মাটি। মাটির উর্বরা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়। আসলে আমি যে বসতি স্থাপন করব, আমি যে ভূমির পাশে বা যে মাটির উপরে যে পাশে যে বসতি স্থাপন করব, তার যদি উর্বরা শক্তি না থাকে তাহলে তো ওখানে বসতি স্থাপন করে আসলে লাভ হবে না। প্রত্যেকটা মানুষই আসলে লাভের চিন্তা করে, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই আসলে কিছুটা হলেও স্বার্থপর, তাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে যে আমি যে এখানে আসলে বসতি স্থাপন করব, এই জমিতে যে বসতি স্থাপন করব বা পাশে যে জমি আছে এখানে যে বসতি স্থাপন করব, এখানে আমার আসলে আমি কতটুকু লাভবান হতে পারবো, ঠিক সেই দিক চিন্তা করেই শুধু এখনকার মানুষরা, তখনকার মানুষগুলো এই বসতি মাটির উর্বরতার কথা চিন্তা করে আসলে বসতি স্থাপন করত। আর মাটির উর্বরা শক্তিকে পুঞ্জীভূত করে মানুষ বসতি স্থাপন করত এই কারণে যে সেখানে বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করা যাবে এবং কিছুটা হলেও নিজে লাভবান হবে। যেমন মাটির উর্বরা শক্তির কথা বলা যায়, আমাদের দেশ যখন স্বাধীন ছিল না, পরাধীন ছিল ব্রিটিশ আমলের বা ব্রিটিশ শাসনের কথা বলা হচ্ছে, তারও আগেও এই দেশে অনেক ইংরেজরা আসছে, যেমন তারও আগেও আসছিল ওলন্দাজরা আসছে, ডাচরা আসছে, দিনেমাররা আসছে এই দেশকে আসলে শাসন করার জন্য। কেন শাসন করার জন্য? শাসন করার জন্য শুধু না, এই দেশকে শোষণ করার জন্য আসছে। কি জন্য? এই দেশের মাটির উর্বরা শক্তি অনেক, ওরা উর্বরা শক্তির কথা চিন্তা করছে, এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা চিন্তা করছে, ভাবেই কিন্তু আসলে ওরা এই দেশে আসছে। তে মাটির এই যে উর্বরা শক্তি আছে, ওরা আসলে বুঝতে পারছে এই দেশে যাই মানে ছিটানো যাক না কেন, যেন তেন ভাবে ছিটালে আসলে ফসল উৎপাদিত হয় বা উৎপন্ন করা সম্ভব হয়, তাহলে এখানে আসলে আমরা অনেকটা লাভবান হতে পারবো। যার কারণে পৃথিবীর আসলে জনবসতি, মানব বসতিগুলো যে গড়ে উঠছে তার ভিতরে মাটির উর্বরা শক্তির উপরও অনেকটা নির্ভর করতে হচ্ছে। তারপরে পয়েন্ট হলো প্রতিরক্ষা। প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্য মানুষ একতাবদ্ধভাবে বা দলবদ্ধ হয়ে বা পুঞ্জীভূত হয়ে বসবাস করত। কেন বসবাস করত? তখন তো আসলে এত অস্ত্রপাতি ইত্যাদি এগুলো ছিল না। নিজেদেরকে রক্ষা করার জন্য দলবদ্ধভাবে আসলে বসবাস করত। বন্য জন্তুর হাত থেকেও নিজেদেরকে রক্ষা করার জন্য তারা দলবদ্ধ হয়ে একত্র হয়ে বসবাস করত। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য এখন যেমন আধুনিক অনেক অস্ত্র শস্ত্র আছে, তখন আসলে এটা ছিল না। এর পরের পয়েন্ট হলো পশুচারণ। পশুচারণ এলাকায় সাধারণত ছড়ানো বসতি দেখা যায়, অর্থাৎ পশুচারণ, যেটাকে আমরা চারণ ভূমি বলতে পারি, যেখানে আসলে পশু পালন করা হয়। এটা তো বিশাল এরিয়া থাকে, হাজার হাজার একর জমি খালি পড়ে থাকে, ভূমি খালি পড়ে থাকে, যেখানে ঘাস হয়, পশুপালনগুলো সেখানে চড়ানো হয়, যেটাকে আমরা চারণ ভূমি বলি। অবশ্য আমাদের দেশে এরকম চারণ ভূমি নাই, বিশ্বের কিছু কিছু দেশে, যেমন পার্শ্ববর্তী যদি ভারতের কথা বলি, ভারতে আসলে ওদের চারণ ভূমি আছে, কারণ ওদের গরুগুলা যেমন আমাদের দেশে অনেক সময় আসে, যেমন করে ঈদ পারপাসে বিভিন্ন উৎসবে, যেমন চড়াই পথে হোক আর এমনি বই দেওয়া হোক, আসে যে বিশাল বিশাল বড় বিশাল গাভী আসে। কারণ ওরা ওই গরুগুলো কিন্তু আসলে বদ্ধ অবস্থায় বা বাইধে রেখে পারে না, ওরা একদম ওদের চারণ ভূমিতে ছাড়া দেওয়া থাকে।
আর চারণভূমিতে যে বসতিগুলো স্থাপন করে বিক্ষিপ্ত বসতি, তার কারণ চারণভূমি যদি অনেক বড় হয়, দেখা যাচ্ছে যে এই প্রান্তে কিছু বসতি আছে, আবার ওই প্রান্তের বসতি, কারণ এই প্রান্তের বসতিগুলো যখন পশু পালন করবে বা পশুকে চড়াবে, এরা ওই অপর প্রান্তে কিন্তু আসলে যেতে পারবে না। কিন্তু এই জন্যই বসতিগুলা তার সুবিধার্থেও, তাদের সুবিধার্থেই মানে এক এক বসতি এক এক জায়গায় অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় তাদের বসতি স্থাপন করে। যেমন যোগাযোগের কথা বলা যায়, প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠছে। যেমন আরো বলতে পারি এই কারণে, যেমন প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠছে নদীর তীরবর্তী এলাকায়। কেন তীরবর্তী এলাকায় গড়ে উঠছে? এখন যেমন মানুষ স্বচ্ছন্দে এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব সহজে খুব কম সময়ে যেতে পারছে, কিন্তু প্রাচীনকালের মানুষগুলো কিন্তু এভাবে যাতায়াত করতে পারত না। তারা যাতায়াত করত নৌকাতে, কারণ ওই সময় তো আসলে এরকম সুবিধা ছিল না। বিশ্বের আসলে প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠে, আসলে যোগাযোগ গড়ে ওঠে নদী তীরবর্তী এলাকায়। কেন তীরবর্তী এলাকায়? যোগাযোগের সুবিধার্থে। ঠিক সেই সময় আসলে যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে জনবসতিগুলো গড়ে ওঠে, সেটা হলো নদীর তীরবর্তী এলাকায়। এখন নদী তীরবর্তী এলাকায় যেমন মিশরের নীল নদের কথা বলা যায়, সেখানে মিশরের নীল নদীর তীরবর্তী আলেকজান্দ্রিয়া শহর, মিশরের আলেকজান্দ্রিয়া শহরটা গড়ে ওঠে মিশর নীল নদীর উপরে। আর সেরূপ তাজিকিস্তানের সমরখন্দ শহরটা গড়ে ওঠে নদী তীরবর্তী এলাকায়। এই যোগাযোগ ব্যবস্থার কথা ভিত্তি করেই আসলে প্রাচীন জনবসতিগুলো গড়ে উঠছে। আজকাল হয়তো আধুনিক হয়ে গেছে, মানে আমরা এখন নগর সভ্যতায় চলে আসছি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আসলে বসতির ধরন কিরকম সেটা পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ তোমাদের, তোমরা সবাই ভালো থাকো।